সুধীমণ্ডলী, আমরা আমাদের টাইম পাস আবার আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের সাথে এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং পরিচালনা যিনি করছেন ডাক্তার আব্দুল নূর তুষার। আপনারা জানেন যে আমরা যে উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি আপনাদের সম্মুখে নিয়ে আসছি সেটি মূলত আমরা মানুষকে সচেতন করতে চাই। আমাদের সমাজে যে সমস্ত অনাচারগুলো চলছে, আমাদের সমাজে যে সমস্ত ভুল ভ্রান্তির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে ভুগছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে মানুষ যেন সচেতন হয়ে তাদের জীবনধারাকে, তাদের জীবনকে এবং এই দেশের গণতন্ত্রকে একটি সঠিক পথে নিয়ে যেতে পারে, সেই জন্যই এই আয়োজন। তুষার ভাই, আজকে আমাদের আয়োজনের নাম হলো যখন সময় থমকে দাঁড়ায়। আমরা আপনার মন্তব্য শুনতে চাই। এই গানটা তো খুব জনপ্রিয় একটি গান, নচিকেতা গিয়েছেন, নিশ্চয়ই জানেন। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, তারপরে লাইনটা আপনি জানেন যে খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন। এর মানে হচ্ছে যে হতাশ লোক বা খুবই দেয়ালে পিঠ থেকে গেছে এমন লোকের দুইটা উপায় খোলা থাকে। একটা হচ্ছে যে সে লড়াই করে, দেয়ালটাকে ভেঙে ফেলার চেষ্টা করে। আরেকটা গ্রুপ থাকে এক কোনায় বসে স্বপ্ন দেখে। তো আমি লক্ষ্য করছি যে আমাদের চারপাশে এই ধরনের একটি প্রবণতা তৈরি হয়েছে যে আমরা সমাজটাকে বদলাতে চাই না, আমরা কোনো অন্যায় আচরণের প্রতিকার করতে চাই না, আমরা কোনো ধরনের অন্যায় বন্ধ করতে চাই না, কিন্তু আমরা ঘরের এক কোণাতে লুকিয়ে আমরা স্বপ্ন স্বপ্ন দেখতে খুব পছন্দ করি। তো এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের সমাজের জন্য একটি অশনি সংকেত। এই জন্য অশনি সংকেত যে যখন সমাজের তরুণ সবচাইতে উৎপাদনশীল এবং সবচাইতে শক্তিশালী অংশটি মনে করবে যে সে ঘরের কোনায় বসে স্বপ্ন দেখবে, যখন সে মোটিভেশনাল স্পিচ শোনার জন্য পয়সা দেবে, যখন সে বলবে যে তাকে যে কোনো ভুল ধরিয়ে দেওয়া মানে হচ্ছে নেগেটিভিটি, তখন আসলে সমাজ এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যে এই সমাজের কোনো কিছুই বদলাবে না, সময় থমকে দাঁড়াবে এবং মন তখন নিরাশার পাখি দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে সে ঘরের কোনায় বসে নির্জন কোণে স্বপ্ন 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 দেখবে। এই জন্য আমার কাছে মনে হয় যে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এই গানটি কিন্তু আসলে একটি হতাশ গান, একটি নিরুপায় লোকের গান। এই গানটার মধ্যে কোনো বদলের আকাঙ্ক্ষা নাই। আপনি কিছু করবেন না, আপনি নিরাশার পাখির সাথে ঘরের কোনায় বসে থাকবেন। তো তুষার ভাই, আমরা এই যে স্বপ্ন যেটা দেখছিলাম স্বাধীনতার আগের থেকে, সেই সময়ে আমি খুব ছোট, আমার স্মৃতিতে মুক্তিযুদ্ধের কথা এসব সেইভাবে নেই, কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার পরে যেগুলো দেখলাম, ৭৫-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবকের মতন দল আসে এবং তার বিরুদ্ধে আমাদের কিশোর এবং যৌবন বয়সের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলি আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলনে ছিল। এবং আমার কিশোর বয়সে এবং মেডিকেল কলেজ লাইফের প্রথম দিকে এরশাদের পতনের পরে একটা বড় একটা আমরা অ্যাচিভমেন্ট করতে পেরেছি, এরকম একটা ধারণা জন্মেছে। কিন্তু তারপরে দেখতে দেখতে ৯০ থেকে আজকে ২০২১ বছর পরে, বা আমার বাবাদের কাছ থেকে বা মুরব্বীদের কাছ থেকে স্বাধীনতার আগের যে স্বপ্ন তাদের ছিল, সবকিছু দেখে মনে হয় যে সেই জায়গাটায় আমরা থেমে আছি, আমরা একেবারে থমকেই দাঁড়িয়ে আছি, আমরা সেইভাবে আগাতে পারছি বলে মনে হচ্ছে না। তবে একটা প্রজন্ম, আমাদের মতন প্রজন্ম, এই হতাশার জায়গা থেকে অথবা যে স্বপ্ন নিয়ে এই দেশকে দেখতে চেয়েছিলাম, তাদের কাছে আজকে মনে হচ্ছে যে সময়টা পুরো থমকে আছে। কারণ আজকে বালিশ উল্টালে পিস্তল পাওয়া যায়, আজকে আপনার ই-কমার্সের নামে টাকা লুট করে নেওয়া যায়, আজকে ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, সেখানে কোনো
প্রতিকার পাওয়া যাচ্ছে না। আজকে বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে মানবিকতা, মানুষের সবকিছু বিকিয়ে দিচ্ছে। ইভেন আজকের যদি আমরা দিকে তাকাই, আজকে বাংলাদেশে হাইয়েস্ট করোনা এফেক্টেড রোগী পাওয়া গিয়েছে। এত কথা আমরা বলার পরেও আমরা সেই জায়গায় থমকে আছি। আপনি যদি এই অবস্থানগুলো একটু সময়ের পরিক্রমায় মুক্তিযুদ্ধের আগের থেকে এই জায়গাগুলো একটু বিশ্লেষণ করেন, কেন আমরা থমকে আছি? আমরা আসলে থমকে আছি ব্যাপারটা এরকম না, আমরা আসলে কখনোই চলছিলাম না এবং আমরা ভাবছি যে আমরা থমকে আছি, আসলে আমরা থমকে ছিলাম। একটা জাতি তার স্বাধীনতা যুদ্ধের যে সুফল, সেই সুফল কাজে লাগানোর জন্য প্রথমে যে কাজটি করে সেটি হচ্ছে নিজের সুরক্ষার জন্য রাষ্ট্রকে নির্মাণ করে। রাষ্ট্র কেন তৈরি হয়? রাষ্ট্র তৈরি হয় সকল নাগরিককে একটি অধিকারের ছাতার নিচে আনবার জন্য। শক্তিশালী মানুষ জোরপূর্বক তার অধিকার আদায় করতে পারে। যেমন আপনার অনেক টাকা আছে, আপনি তো আপনার পুলিশ বাহিনী হায়ার করতে পারবেন, মানে আপনি বডিগার্ড রাখতে পারবেন, আপনি পেইড দারোয়ান রাখতে পারবেন, আপনি পেইড সিকিউরিটি গার্ড রাখতে পারবেন, আপনি প্রয়োজনে আমেরিকাতে ব্ল্যাক ওয়াটারের মতো কোন একটি অর্গানাইজেশনকে হায়ার করে আপনার সম্পূর্ণ নিরাপত্তা আপনি পয়সা দিয়ে কিনে নিতে পারবেন। রাষ্ট্র কি করে? রাষ্ট্র অধিকাংশ মানুষ সমাজে যারা আছেন তাদেরকে ব্যক্তিগত এই ক্ষমতা না থাকবার কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়। সেটা কি? পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল, বিভিন্ন বাহিনী, তাদের মাধ্যমে মূল যে জনগোষ্ঠী, দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠী, তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা করা। অর্থাৎ রাষ্ট্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের রক্ষা কবচ। এখন যদি দেখা যায় যে ক্ষমতাবান ব্যক্তিরা নানা ধরনের আইনের ফাঁকফোকর বলে সাধারণ মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করছেন, তাহলে বুঝতে হবে যে আমরা আমাদের যে প্রকৃত স্বাধীনতার সুফল সেটা আমরা অর্জন করতে পারি নাই। এর কারণ হচ্ছে আমরা একটি উপকারী বা মানুষের কাজে লাগে সেই রাষ্ট্র ব্যবস্থা বা নিশ্চিদ্র নিরাপদ একটি রাষ্ট্র ব্যবস্থা ঠিক মতো গড়ে তুলতে পারি না, এবং না পারবার ফলেই আমাদের আইনগুলো অকার্যকর হয়ে যায়। আমাদের আইনের ফাঁকফোকর বলে নানা ধরনের প্রতারণা, অপরাধ, নানা ধরনের অন্যায় কর্মকাণ্ড সংগঠিত হতে পারে এবং এই ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনা সম্ভব হয় না। এটা কি একদিনে হয়েছে, বা এটা কি আগে ভালো ছিল এখন খারাপ? ব্যাপারটা কি এরকম? আসলে তা, এই ব্যাপারটা হচ্ছে আপনি একটি খুঁতযুক্ত বা একটি ডিফেক্টিভ গাড়ি যদি রাস্তায় চালাতে থাকেন, সে রোজ কিন্তু অ্যাক্সিডেন্ট করে না। একটা গাড়িতে কোন একটা ডিফেক্ট আছে, এর মানে কিন্তু এই না সে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু এই খুঁতটি থাকার কারণে সে একদিন না একদিন ঠিকই দুর্ঘটনায় পতিত হবে। ফলে এই খুঁত থেকে যাবার ফলে আমরা পদে পদে হোঁচট খাই। একটি গাড়ি রাস্তা দিয়ে চলছে, রাত হলে তার হেডলাইট জ্বলে না, সে থেমে থাকে। তারপরে ভোর হলে তার হর্ন বাজে না, সে থেমে থাকে। তারপরে আর কিছু দূর গেলে তার চাকা ফুটা, বাতাস নাই, সেজন্য সে থেমে থাকে। আর কিছু দূর গেলে তার ড্রাইভারের লাইসেন্স নাই, সেজন্য সে থেমে থাকে। আমি উদাহরণটা এই জন্য দিলাম যে আপনি দেখবেন যে একটা সেক্টর একটু ঠিকঠাক করার চেষ্টা করলে আরেকটা সেক্টর বের হয়ে আসে। কারণ হচ্ছে আমরা অনেক ছোট ছোট লুপ হোলস বা ছোট ছোট ছিদ্র রেখে আমরা একটি চমৎকার চাদর তৈরি করার চেষ্টা করেছি। আপনি অনেক ছিদ্র রেখে একটি চাদর তৈরি করলে এটা আসলে মশারি নেট হবে, এটা চাদর হবে না, এটা মশারি হয়ে যাবে। তো ঠিক একইভাবে অনেক ছিদ্রযুক্ত একটি চাদর তৈরি করবার ফলে আমরা চেয়েছিলাম একটি চাদর, নিশ্চিদ্র চাদর, কিন্তু আমরা পেয়েছি একটা মশারি। তাহলে কি তাহলে রাষ্ট্র যে সেই তিমিরেই রয়ে গেল, তো সাধারণ মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের ভিতরে যে প্রতিবাদ করার যে ইচ্ছেগুলো, সেগুলো কি আপনার ধারণা স্তীমিত হয়ে গেছে? বা সাধারণ মানুষ কেন এই ব্যবস্থাপনার এই সময়কার বা স্বাধীনতার পরে থেকে এই যে ঘটনাগুলো ঢেকে আসছে, সাধারণ মানুষের মনের ভিতরে কি অবস্থা বলে আপনি মনে করেন? সাধারণ মানুষের মনের ভিতর কি অবস্থা সেটা তো আমি বলতে পারি না ওইভাবে।
আমি তো রাজনীতিবিদ না, জানি সারাদিন সাধারণ মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি, ব্যাপারটা এরকম না। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে যে সাধারণ মানুষ হিসেবে আমি বুঝি যে আমার সঙ্গে রাজনীতির কোনো দেখা নাই। অর্থাৎ রাজনীতিবিদ আমার কাছে আর আসে না। রাজনীতিবিদ আমার ভোটের জন্য তার কোনো চিন্তা ভাবনা নাই। রাজনীতিবিদ আমার মন জয় করার কোনো চেষ্টা করে না। ফলে এই যে আমার এলাকায় আমার এমপি মারা গেছেন আসলাম সাহেব, উনি মারা যাওয়ার পরে যিনি এমপি পদে দাঁড়িয়েছেন তিনি প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলে গেছেন। তো যার ফলে উনি কোনো দরকার বোধ করেন না একটিবার এলাকার ভোটারদেরকে বলার জন্য যে আমাকে ভোট দিয়ে, এবং উনি বিজয়ী হয়ে গেছেন এরকম কিছু পোস্টার আমার এলাকায় কিছু লোক ঝুলিয়ে দিয়েছেন, যেখানে লিখেছেন যে চাচাকে অভিনন্দন। আমার নতুন এমপি কে বলেছেন যে এরকম মিন্টু চাচাকে অভিনন্দন। তো আপনি এই বিষয়টা লক্ষ্য করবেন যে আমাদের রাজনীতিবিদরা, আমি আমার জীবনে প্রথম দেখেছি, আমি কোন রাজনীতিবিদকে ভাই ছাড়া দেখি নাই। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদকে মানুষ ভাই ডাকে, এই প্রথম আমি দেখেছি একটি পোস্টার, যে একটি না একাধিক পোস্টার যেখানে বলা হয়েছে যে উনি চাচা। তো এই যে রাজনীতিবিদরা ভাই থেকে চাচায় চলে গেছেন, এর মানে হচ্ছে রাজনীতিতে আর ভাইরা নাই। সেই চাচার যুগের রাজনীতিবিদরা রাজনীতি করছেন এবং এদের পরে আর কোনো জেনারেশন নাই। চাচার পরে সরাসরি ভাতিজা, কোনো ভাই নাই। তো এই যে ভাইহীন রাজনীতি, এটা আমাদের জন্য খুব ক্ষতিকর হয়েছে। কেননা আমার সুখ দুঃখ, আমার ভালো থাকা না থাকা, এটা আমি কার কাছে গিয়ে বলবার কথা? আমার জনপ্রতিনিধির কাছে। জনপ্রতিনিধি আমার মন জয় করার কথা, আমার সুবিধা অসুবিধা দূর করবার কথা, আমাকে চমৎকার একটি পরিবেশ উপহার দিতে পারার চেষ্টা করার কথা। জনপ্রতিনিধি বারবার থাকে, এটা লক্ষ্য থাকে। আমি সারা পৃথিবীতে দেখেছি যে গণতন্ত্রের এটাই হচ্ছে সৌন্দর্য। আপনি যতদিন আপনার ভোটারের মন জয় করেছেন আপনি আছেন, যখন আপনার ভোটারের মন জয় আপনি করতে পারেন নাই, আপনাকে তখন চলে যেতে, দল আপনাকে মনোনয়ন দিবে না। কিন্তু এই প্রথম ভোটারকে বলবার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল, কারণ আমার কাছে রাজনীতি আসে না, আমার কোনো কাজেও লাগে না। তাহলে আমার কাজে কে লাগে? আমার কাজে লাগছে হচ্ছে রাজনীতি বিবর্জিত যে সিস্টেম আছে সেটি। রাজনীতি বিবর্জিত সিস্টেমটা কি? রাজনীতি বিবর্জিত সিস্টেম জনপ্রতিনিধিদের অংশগ্রহণের বাইরে রাষ্ট্রের যে অন্য অঙ্গগুলি আছে সেই অঙ্গগুলি বরং আমার কাছে বেশি পৌঁছায়। আমি যখন রাস্তায় বের হই, আমি দেখি চেকপোস্ট আছে, আমাকে চেক করছে। আমি দেখি যে কেউ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, কেউ জরিমানা করছে, কেউ ধমক দিচ্ছে, কেউ ট্রাফিক লাইট সোজা রাখছে। তার মানে কি? তার মানে রাষ্ট্রের অন্য অঙ্গগুলি কাজ করছে, কিন্তু যেটি মূল একটা জায়গা রাজনীতি, সেই জায়গাটা দুর্বল হয়ে গেছে। তাহলে তো যেটা আমরা ভাবতাম যে রাজনৈতিক নিয়ন্ত্রণ কেন থাকতে হয় একটা রাষ্ট্রের উপরে? জি, তো রাজনীতিবিদদের কেন নিয়ন্ত্রণটা নাই কুশল? আপনি এখানে অবশ্যই এর আগে না, নিয়ন্ত্রণ নাই ব্যাপারটা আসলে তা নয়। মূল ব্যাপার হচ্ছে যে রাজনীতি যখন অভিভাবকত্বের জায়গায় থাকে না, অর্থাৎ রাজনীতির কাজ কি, রাজনীতিবিদদের কাজ কি, তারা এই কাজগুলিকে পরিদর্শন করবেন, ওভারসি করবেন, জনগণের হয়ে তারা পাহারা দিবেন যাতে জনগণের স্বার্থ কোথাও বিঘ্নিত না হয়। তো যে ঘটনাটা ঘটেছে, যেহেতু এখন রাজনীতিবিদদের সেই প্রভাব প্রতিপত্তি কিংবা রাজনীতির মানুষদের সেই তদারকিটা নাই, ফলে জনগণের হয়ে কেউ কোনো কিছু তদারক করছে না সেইভাবে, বরং জনগণকে কেউ তদারক করছে। এবং এই জনগণকে তদারক করার প্রক্রিয়াটার কারণেই সেই লোকগুলি নাই। জনপ্রতিনিধিরা তো মূলত ইনফ্লুয়েন্সার, তারা বক্তৃতা দেন, তারা মানুষের কাছে যান, তাদের কথা লোকে শুনে। আদেশ নির্দেশ দিয়ে তো আসলে এই কাজটি করা সবসময় সম্ভব না, বিশেষ করে এই ধরনের কাজ যেখানে মানুষ রাজনীতি চলে যান। পাকিস্তানের সবচেয়ে বড় সরকারি কর্মকর্তা বলতেন কোনো কাজ হতো না, ওই জায়গাতে দাঁড়িয়ে যদি কেউ বন্দুক হাতে বলতেন যে এই যে আমার হাতে বন্দুক আছে, এই আজকে থেকে নির্দেশ, কোনো কাজ হতো না। কাজ হয়েছে হয় না।
তাই না? ভুট্টোর কাজ হয়েছে হয়। এই কারণে এই নির্দেশ একটা ধ্রুব নির্দেশ। নিজের ক্ষতি হবে জেনেও মানুষ দোকানপাট বন্ধ করে দিয়েছে, তালা মেরে দিয়েছে। নিজের ক্ষতি হবে জেনেও রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। নিজের ক্ষতি হবে জেনেও রেল বাস সব বন্ধ করে দিয়েছে। কেন? কারণ কে বলেছেন? তারই মানুষ, তারই লোক এটা বলেছেন। আপনি দেখেন জাতির জনক বঙ্গবন্ধু ভাষণ শুরু করতেন, বলতেন ভাইয়েরা আমার। আপনি আজকে দেখেন যে এই যে গেছে, এই আমাদের, আমি বারবারই আমাদের জনপ্রতিনিধির উদাহরণটা দিচ্ছি কারণ আমি খুব শখ পেয়েছি। ওনাকে তো চাচা দেখেছে, এখন উনি এসে বক্তৃতা দেবেন ভাতিজার আমার। হ্যাঁ, কিন্তু আমাদের নেতা সারা জীবন আমাদেরকে ভাই বলে ডেকেছেন, তোমরা বলে সম্বোধন করেছে, তাই না? এই যে তুমি বলার ক্ষমতা, এই যে এসে বলা আমার মানুষ, আমার বাংলাদেশ, এই যে বলার যে অধিকার, এই অধিকারটা তিনি কিভাবে অর্জন করেছেন? কোন অস্ত্রের বলে, কোন শক্তির বলে? মোটেও না, ভালোবাসার বলে। তিনি মানুষকে ভালোবেসেছেন, মানুষ তাকে ভালোবেসেছে। এই জন্য আজকে যে থমকে দাঁড়িয়েছে আমরা, বড় কারণ হচ্ছে আমাদের সমাজে এই ভালোবাসার মানুষদের অনুপস্থিতি দেখা দিয়েছে। অধিকাংশ মানুষকে, অধিকাংশ ক্ষমতাবান মানুষকে আমরা ভয় পাই। আমরা কিন্তু ভয় পাই। আমরা ভাবি যে যদি কিছু উল্টাপাল্টা বলে ফেলি, উল্টাপাল্টা করে ফেলি, আমাকে অনেক কঠিন একটা অবস্থার মুখোমুখি করতে হবে। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু আমাদের হবার কথা ছিল না, বরং আরো বেশি মমতায়, ভালোবাসায়, আরো বেশি মানবিকতায় আমাদের সবাইকে পাবার কথা ছিল। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে পত্রিকা এসেছে মানুষকে প্রহার করা হচ্ছে। কেন? লকডাউন ভেঙেছে। প্রহারের প্রয়োজনীয়তা নেই, কিন্তু আসলে কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। প্রহারে কাজ হয় না, পৃথিবীর কোথাও কাজ হয় না। এই যে থমকে দাঁড়ানোর ব্যাপারটা আপনি বলেছেন না, আমরা আসলে থমকেই ছিলাম। আমরা অনেক ছিদ্র রেখে দেওয়াতে আমাদের চাদরটা একটা মশারি পরিণত হয়েছে, এবং এই মশারির একটা খুব সমস্যা আছে। আপনি মশারির মধ্যে বন্দি থাকলে আপনি ভাববেন আপনি বন্দি নাই, কারণ মশারির ছিদ্র দিয়ে সারা পৃথিবীটা দেখা যায়। কিন্তু আদতে আপনি কিন্তু মশারির মধ্যে আছেন, মশারি থেকে বেরোতে পারছেন না। এবং আপনি মশারির মধ্যে থাকার কারণে কি হয় আসলে, মশা মুক্ত থাকে না আপনি মুক্ত থাকেন? আপনি যখন মশারির মধ্যে ঢুকেন, মশারা কিন্তু মুক্ত ঘুরে বেড়াচ্ছে, আপনি মশারির মধ্যে ঢুকে মশার হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। ঠিক একই ভাবে আমাদের এই চাদরটা মশারিতে রূপান্তরিত হয়। আমরা ভাবছি আমরা খুব ভালো আছি, কিন্তু আমরা মূলত অনেক বিষয়ে ভুল করছি। অনেক ভুল সিদ্ধান্তের কারণে যেটা ঘটবে সেটা আমাদের জন্য খুব সুখকর হবে না। এই জন্য যে আমাদের বিভিন্ন সিস্টেম বা বিভিন্ন জায়গাতে ক্ষয় আসবে। আপনি শুরুতে একটা কথা বলেছিলেন, আমি একটা লাইন বলে শেষ করি। আপনি বলেছিলেন যে পিস্তল, বালিশ। একজন শিক্ষক সকল সময় শিক্ষক, এই কথাটা তার মনে রাখতে পারার কথা। যেমন আপনি একজন চিকিৎসক, আমি একজন চিকিৎসক। একজন চিকিৎসক সকল সময়ে চিকিৎসক, কিন্তু কারণ এই বিদ্যাটা আপনাকে সাথে নিয়ে ঘুমাতে হয়। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? অনেক কাজ আছে যেটা অফিস থেকে বের হলে আর আপনি সেটা না। যেমন ধরেন আপনি ব্যাংকার, আপনি যতক্ষণ ব্যাংকে আছেন আপনি হিসাবপত্র, অ্যাকাউন্ট সব মিলাবেন। ব্যাংকের থেকে বের হওয়ার সাথে সাথে আপনার কাছে কিচ্ছু নাই, কম্পিউটারটা নাই, কারো অ্যাকাউন্টস নাই, কিচ্ছু নাই, আপনি কিন্তু আর পারবেন না কিছু করতে। কিন্তু ডাক্তার সাহেব হাসপাতাল থেকে বের হওয়ার পরও ডাক্তার, রাস্তায় একজন অজ্ঞান হয়ে গেলে উনি দৌড়ে যাবেন, উনি তাকে রিসাসিটেট করবেন, উনি তাকে ফার্স্ট এড দিবেন, উনি তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু কোন ব্যাংকারকে আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে বলেন আমার অ্যাকাউন্ট থেকে 200 টাকা দেন, তো উনি পারবেন। আমি কি বোঝাতে পেরেছি? সেরকম একজন শিক্ষক শুধু ক্লাসে পড়ান বলে শিক্ষক না। একজন শিক্ষক হচ্ছেন শিশুর জীবনের আদর্শ। একজন শিক্ষক হচ্ছেন একজন মানুষের জীবনের উদাহরণ। শিক্ষককে দেখে সে যেমন বিদ্যা শেখে, শিক্ষককে দেখে সে আচরণও শেখে। তাই একজন শিক্ষক যতই উত্তেজিত হন, যাই হোক না কেন, এই কুৎসিত বাক্য বলবার তো কোনো প্রয়োজন নাই। আপনি রাগ করলে তো বলতেই পারেন। আপনি যদি রেগে যান, আপনি বলতেই পারেন যে আমি রাগ করেছি, আপনার সঙ্গে কথা বলবো না, আপনি একজন বোকা বা নির্বোধ, আপনি এই পর্যন্ত বলতে পারেন।
আপনি বোকাকে বোকা বলতে পারেন, কারণ শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে প্রতিদিনই বোকা বলে, একটু নির্বুদ্ধিতার কথা স্মরণ করিয়ে দেয়, বুদ্ধি খাটাচ্ছ না কেন, মাথা খাটাও, এগুলো আপনি বলতে পারেন। কিন্তু আপনি কি তাকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে আপনি বলতে পারেন? এবং যে উপস্থিত নাই এমন লোককে আপনি আরেকজন লোকের কাছে তমুকের বাচ্চারা বলে বলতে পারেন? আপনি পারেন না। আসলে একজন শিক্ষক যিনি একটি বিদ্যালয়ের উচ্চতম পদে আছেন, অর্থাৎ সকল শিক্ষকের সর্দার, তিনি যখন এই আচরণটা করেন এবং তিনি এই ধরনের ভাষা ব্যবহার করেন, তখন বুঝতেই হয় যে তাহলে যে মাছের মাথা পচে গেছে সেই মাছের লেজ আপনি বাজার থেকে সুস্থ অবস্থায় কিনতে পারবেন না। এবং বাংলাদেশের শ্রেষ্ঠ একটি বিদ্যায়তনের সর্বোচ্চ পদে আসীন একজন শিক্ষকের মুখের ভাষা কর্ণকুহরে প্রবেশের যোগ্য নয়, মুখে উচ্চারণের যোগ্য নয়, এমনকি এটা কোথাও পুনরাবৃত্তি করার উপযুক্ত নয়। এবং তিনি আবার এটাও বলেছেন, বালিশের নিচে তার রিভলভার থাকে। যার হাতে কলম থাকবার কথা, যার নেত্রী ছাত্রদের হাতে কলম এবং খাতা তুলে দিয়েছিলেন, এই ঐতিহাসিক একটি ঘটনা আমরা দেখেছিলাম, উনি মুখে বলছেন যে তিনি তার আদর্শকে ফলো করেন, কিন্তু বালিশের নিচে কলম না রেখে, খাতা না রেখে রাখেন হচ্ছে পিস্তল বা রিভলভার, হোয়াট এভার, উনি সেটা রাখেন। তুলা দিয়ে বালিশ বানায় না গুলি দিয়ে বালিশ বানায়, আমার খুব জানার ইচ্ছা ছিল উনি আসলে কি দিয়ে বালিশ বানায়। মানে বালিশের মধ্যে তুলা দেয় না বালিশের মধ্যে গুলি থাকে, আল্লাহ মালুম। কিন্তু এই যে উনি কথাটা বললেন, উনি সকল শিক্ষক সমাজকে আজকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন। এই জিনিসগুলি আমাদেরকে বা আমার মতো সাধারণ নাগরিককে খুব আহত করে। কেননা আমি যখন তাকাই, আমি সামনের দিকে বঙ্গবন্ধুর ছবি দেখি, আমি বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের কল্পনা করতে গেলে আমি বঙ্গবন্ধুর সহচর, এই সৈয়দ নজরুল, তাজউদ্দিন, এদেরকে দেখি। আমি দেখি যে কি অসাধারণ মানুষ, কি অসাধারণ বাগ্মিতা, কি কি অসাধারণ সাহস, কি প্রবল দৃঢ়তা, কি কমিটমেন্ট বা দায়িত্বশীলতা, কি দায়িত্ববোধ, আমি সেটা দেখতে পাই। আর সেটা দেখে আমি যখন শিক্ষকের কথা কল্পনা করি, আমি দেখতে পাই বাংলাদেশের প্রথিতযশা শিক্ষকদেরকে, আনিসুজ্জামান স্যার, আব্দুল্লাহ আবু সাইদ, আমি দেখতে পাই আব্দুর রাজ্জাক, আমি দেখতে পাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আমি দেখতে পাই আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী, আমি দেখতে পাই আব্দুল্লাহ আল মুফতি শরফুদ্দিন, আমি দেখতে পাই কায়কোবাদ স্যার, আমি দেখতে পাই আজগর আলী স্যার, আমি দেখতে পাই আমার মেডিকেল কলেজের শিক্ষকদেরকে। এই কিছুদিন আগে মারা গেলেন আমার মাজহারুল ইসলাম স্যার, জহুরুল মোল্লা স্যার, আমি আব্দুল সালাম স্যারকে স্মরণ করি আজকে, জিএম চৌধুরী স্যার, আমি এদেরকে দেখতে পাই। ফলে আজকে যখন এই শিক্ষককে দেখি আর তাদের সাথে আমি মিলাই, আজকে যখন এই রাজনীতিবিদকে দেখি আর তাদের সাথে আমি মিলাই, তখন আমি তীব্র হতাশায় আমি নিজেও ওই নির্জন কোণ খুঁজতে থাকি। হ্যাঁ, এবং আমিও সেখানে বসে স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, আসলে তো স্বপ্ন নাই, পুরাটাই দুঃস্বপ্ন। তো তুষার ভাই, এটা আপনি যেটা বললেন যে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক বা শিক্ষক পর্যায়ে যারা থাকেন, তারা যে কোনো পর্যায়ে তাদের শিক্ষক হিসাবে মর্যাদা রক্ষা করা এবং তাদের কাছ থেকে ছাত্রছাত্রীরা শিখবে, এটাই আমরা আশা করি যে কোনো পরিস্থিতিতেই। তো আপনি যখন বললেন, আমার খুব মনে আছে যে আমি তখন ঢাকা মেডিকেল কলেজে আপনার অনারারি করতাম রফিক উদ্দিন স্যারের কাছে, আপনার মনে আছে কিন্তু? আমি দেখতাম যে আপনি মাঝে, আমার মনে আছে যে আমি 6 মাস এখানে ছিলাম, রফিক স্যারের কাছে আপনি 2 দিন এসেছিলেন আমার যতটুকু খেয়াল পর, বা আরো বেশি হতে সময়। তবে আমরা রাজশাহী মেডিকেল কলেজে থাকতে রফিক স্যারের মতন শিক্ষক পাওয়া, আমাদের এই অ্যানাটমির একজন শিক্ষক ছিলেন, এখন উনি রিটায়ার্ড করেছেন, তবে তাদেরকে দেখে চেনা বা অন্যান্য শিক্ষকদের সাথে আমাদের যে সম্পর্ক এবং তাদের যে ভাষা,
বাংলাদেশের সর্বোচ্চ, সবচেয়ে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের ভাষার কথাটা যখন আমরা শুনি, ব্যাকগ্রাউন্ড আমরা না জেনে আমি বলবো যে উনি এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, তার যখন ভাষা এটা, তখন আসলেই মনে হয় তুষার ভাই যে সময় থমকেই আছে, সময় আগায়নি অথবা পিছিয়ে যাচ্ছে এখন, সেটা একটা বড় পার্সপেক্টিভ। তো তুষার ভাই, আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আমরা বেশ কিছুদিন যাবত এই সাধারণ মানুষকে যে বিপথে নিয়ে গিয়ে তাদের টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া, এটার প্রচলন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বেশ কিছু। বিভিন্ন মার্কেটিং কোম্পানি, ব্যাংক লুট এবং অন্যান্য ভাবে। তার মধ্যে ই ভ্যালি রিসেন্টলি ই কমার্সের নাম করে তারাও প্রচুর টাকা পয়সা নিয়ে যাচ্ছে, এটার অভিযোগ সাধারণ মানুষদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। এবং তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গাগুলো তারা রাখছে না। আবার সেই পার্সপেক্টিভ থেকে বাংলাদেশ ব্যাংক বা সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন ইনিশিয়েটিভ নিতে চাচ্ছে, কিন্তু সেটাও খুব বেশি যে মানুষের জন্য বা মানুষকে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য এবং মানুষের কি করা উচিত সেই ব্যাপারে এখনো আমরা সুস্পষ্ট কিছু জানতে পারি। আজকে আবার জানলাম যে অন্য একটি কোম্পানি তারা সেখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে চাচ্ছে। আমার কাছে এখনো জিনিসটা একটা ধোঁয়াশে মনে হয় যে এখানে এখনো গ্যাপ রয়েছে। এই সামগ্রিক পার্সপেক্টিভ থেকে ই কমার্স সম্পর্কে আপনার মন্তব্য শুনতে। ই কমার্স একটি অবশ্যম্ভাবী প্রক্রিয়া। সারা পৃথিবী ডিজিটালাইজড হচ্ছে এবং ই কমার্সের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সারা পৃথিবীতেই, কেননা যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে অন্য সবকিছুই এখন অনেক বেশি ব্যয় সাপেক্ষ। শুধু তাই নয়, প্রত্যন্ত অঞ্চলে মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়ার জন্য বহু জায়গাতেই ডিলার, ডিস্ট্রিবিউটর এদেরকে নিয়োগ করা সম্ভব হয় না। ই কমার্স থাকলে পরে এই কাজগুলো অনেক সহজ হয়। এবং ই কমার্সে আরো কিছু জিনিস রয়েছে যেটি অনেক ভালো, সেটি হচ্ছে পেমেন্টের একটি স্বচ্ছতা। আপনি যদি কার্ডে কিংবা কোনোভাবে পেমেন্ট করেন, এটা কিন্তু ডিজিটালি হচ্ছে এবং এটা একটা ট্র্যাক থাকছে, অর্থাৎ লুকিয়ে লুকিয়ে খরচ করা যাচ্ছে না। কর নিতে চাইলে ই কমার্স অনেক বেশি সহায়ক, কেননা কর আদায় করা অনেক সহজ হবে। তারপর ই কমার্সে রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি এগুলি থাকবার ফলে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ভালো অধিকার ভোগ করে থাকে, সময় বাঁচে, শ্রম বাঁচে, অনেক সুবিধা আছে ই কমার্সে। কিন্তু মূল যে সমস্যাটি সেটি হচ্ছে যে নীতিমালা ছাড়া যে যার খুশি মতো, কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ছাড়া নিজেদের ইচ্ছা মতো নীতিমালা ই কমার্স পরিচালনা করা হয়েছে বাংলাদেশে। এবং ই কমার্স জটিলতা তৈরি করে ফেলায়, অন্যায় কাজকর্ম করে ফেলার অভিযোগ উঠবার পরে আবিষ্কৃত হয়েছে যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দরকার। এবং সেই অপারেটিং প্রসিডিওরও কিন্তু আবার ই কমার্স বিভিন্ন প্রতিষ্ঠান মানছে না। এর কারণ হচ্ছে এটা তদারক করার জন্য যথেষ্ট পরিমাণে ডিজিটাল ক্যাপাবিলিটি আমাদের সিস্টেমের নাই। এবং নানা ধরনের অসাধু তৎপরতা করে ই কমার্সে একই সাথে গ্রাহককে যেমন প্রতারণা করা সম্ভব, একই সাথে সরকারকেও, রাষ্ট্রকেও ধাপ্পা দেওয়া সম্ভব। আপনি যদি অন্য কোনো সময় একটি কোনো অনুষ্ঠান করেন, সেখানে আমি পুরো বিষয়টা আপনাকে বুঝিয়ে বলতে পারবো। ফলে কি ঘটেছে, আপনি ই কমার্স কিন্তু কোনো অ্যাসেট নির্ভর ব্যবসা নয়। এই ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানগুলির অনেক ক্ষেত্রে নিজের কোনো অ্যাসেটই নাই, কোনো বাড়িঘর নাই, কোনো ভালো অফিস নাই, অনেক নাই। আর যাদের আছে সেটাও হচ্ছে যে একটি প্রতিষ্ঠান 50,000 টাকা মূলধন দিয়ে খুলে ফেলা যায় এবং 50,000 টাকা পেইড আপ মূলধন দিয়ে একটা কোম্পানি ওয়েবসাইট তৈরি করে ব্যবসা শুরু করতে পারে। এবং এটার কোনো তদারকি নাই বলে কেউ গিয়ে জিজ্ঞেস করে না যে তুমি যে 50,000 টাকা দিয়ে কোম্পানি খুলেছ,
তাহলে ভাড়া দিচ্ছ কি দিয়ে? আর তুমি কি বলে ওয়েবসাইটটা বানিয়েছো যে, এটা যে মেইনটেইন করছো, ইন্টারনেট যে ভাড়া নিচ্ছ, তুমি যে ওয়েবসাইট হোস্টিং করেছো, অ্যাপ বানিয়ে অ্যাপ হোস্টেড করেছো, এই টাকা কোত্থেকে দিচ্ছ? তারপরে যদি এই প্রতিষ্ঠানটা বলে যে আমি লস করেছি, তাহলে লস করা প্রতিষ্ঠান যার কিনা কোনো আয় নাই, যে কিনা মাইনাস অ্যাকাউন্টে আছে, সে আরেকটা কোম্পানি কিনে কার টাকা দিয়ে? নিশ্চয়ই তাদের ব্যক্তিগত টাকা দিয়ে কিনতে হবে। অর্থাৎ যিনি কমার্সের এই প্রতিষ্ঠানের মালিক, তিনি তার ব্যক্তিগত কোনো অর্থ দিয়ে আরেকটা কোম্পানি কিনতে পারেন, কিন্তু তিনি তো ওই কোম্পানির টাকা দিয়ে আরেকটা কোম্পানি কিনতে পারার কথা না, কারণ এই কোম্পানি তো মাইনাস লস করছে। লস যে হচ্ছে, কার টাকা লস হচ্ছে? আপনি যদি সাবসিডি দেন, ভর্তুকি দেন, তাহলে সেই সাবসিডি বা ভর্তুকি কার পকেট থেকে দিচ্ছেন? যদি আমার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে ভর্তুকি দেওয়া হয়, সেটা কিন্তু ই কমার্স হলো না, কারণ আমার কাছ থেকে টাকা নিলে আমার পণ্যটা আমাকে দিয়ে দিতে হবে, দিয়ে যেটুকু লাভ থাকবে ওই লাভের টাকা দিয়ে আপনাকে ভর্তুকি দেওয়া যেতে পারে। কিন্তু বলা হচ্ছে যে পুরো কোম্পানি লসে, তাহলে ভর্তুকি দিচ্ছে কার টাকা দিয়ে? আবার যদি ভর্তুকি দেয়, অর্থাৎ 1,00,000 টাকা নিয়ে পণ্য সরবরাহ না করে এমআরপিতে সেটা পরিশোধ করে 1,40,000, 1,60,000 ফেরত দিচ্ছে, বা 3,00,000 টাকা নিয়ে 4,00,000 টাকা ফেরত দিচ্ছে 6 মাস পরে, এই যে অতিরিক্ত 1,00,000 টাকা কোম্পানি তো লস করেছে, অতিরিক্ত 1,00,000 টাকাটা কে দিল? এই প্রশ্নটা যদি আপনি করেন, তাহলে এটা একটি অপরাধ, এটা একটি অন্যায়। কারণ আপনি কি করছেন? আপনি এমবেজলমেন্ট করছেন। আপনি একজনের টাকা আরেকজনকে দিয়ে দিচ্ছেন, কিন্তু যার টাকাটা নিলেন তাকে তার বিনিময়ে কোনো সার্ভিসও দেন নাই, কোনো পণ্য দেন নাই। আপনি বলেছিলেন আমাকে একটা গাড়ি দিবেন, আপনি গাড়িটা দেন নাই আমাকে, কিন্তু আমার কাছে টাকা নিয়েছেন। তারপরে আপনি বলছেন গাড়ি দিতে পারছি না, সেই গাড়ি স্টকে নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি সব দোকানে গাড়ি পাওয়া যায়। ভালো কথা, স্টকে নাই, তাহলে স্টকে গাড়ি না থেকে আমাকে বলেছিলেন কেন গাড়ি আছে? আপনার কাছে যে মাল নাই সেই মাল আমার কাছে বেচলেন কেন? এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নাই। এবং তারপরে যে মাল নাই সে মাল আমার কাছে বিক্রি করে কিছুদিন পরে বলছে যে এটা তো নাই, তাহলে কি হবে ভাই? আপনি 45 দিন অপেক্ষা করার পরে আমি জেনেছি যে মালটা নাই, তাহলে এবার আরো কিছুদিন অপেক্ষা করে একটা চেক নেন, চেকটা কতদিন? 6 মাস পরে ডেটে, তাহলে 2 মাস পরে বললো মাল নাই, আর 6 মাস পরে টাকা দিল, 8 মাস আমার টাকা তার কাছে থেকে গেল। এবং 8 মাস পরেও এই টাকাটা কোত্থেকে দিল? কারণ এই 8 মাস ধরে নাকি লস হয়েছে, এই 8 মাস ধরে কোনো লাভ হয় নাই। তাহলে আমাকে অতিরিক্ত টাকাটা কার কাছ থেকে নিয়ে দিচ্ছে? আমারই মতো আরেকজনের কাছ থেকে নিয়ে দিচ্ছে, তাকেও বলেছিল গাড়ি দিবে, সে আমার পরে টাকা দিয়েছে, সেজন্য আমার পরে আবার টাকা ফেরত পাবে, তাকে দিয়ে আবার আরেকজনের কাছে টাকা নিয়ে তাকে দিচ্ছে। এইটা তো কমার্স না। কথা হচ্ছে বাণিজ্য। বাণিজ্য হতে পারে ট্রেডিং, বাণিজ্য হতে পারে বাই এন্ড সেল, যেটা আমরা দেখি। আরেকটা কি বাণিজ্য হতে পারে? আরেকটা বাণিজ্য হতে পারে আপনি সার্ভিস সেল করেন, আপনি বাই করেন না কোনো কিছু, আপনি সেল করেন শুধু। কিরকম? ডাক্তার সাহেব বসে আছেন, একজন এসেছেন, বলেছেন দেখেন তোমার পেটটা কেন ব্যথা, ডাক্তার সাহেব তাকে সার্ভিস দিয়েছেন, পেটে একটা হাত দিয়ে, আপনার তো একটা টিউমার আছে ভাই, আপনি হাসপাতালে যান, এই যে বললেন, তার বিনিময়ে ডাক্তার সাহেব 300 টাকা নিলেন। ডাক্তার সাহেব কি বিক্রি করেছেন? তার বিদ্যাটা। এটা হচ্ছে একটা কনসালটেন্সি, এটা একটা পরামর্শ দেওয়া, আপনি এইভাবেও করতে পারেন। কিন্তু আপনার কোনো প্রোডাক্ট নাই, আপনার কোনো পরামর্শ নাই, আপনি আমাকে কোনো কিছু দেন নাই। বলেছিলেন যে আপনি দিবেন, বলেছিলেন আমাকে একটা দারুণ মোটরসাইকেল দিবেন, এবং 5,00,000 টাকার মোটরসাইকেল আমাকে 3,00,000 টাকা সেধে দিয়েছে, বা 3.5 লাখ টাকা সেধে দিয়েছে। আমিও খুশি হয়ে কিনেছি যে ও বাবা এটা তো ডিসকাউন্ট, তাই না? কিন্তু সেই মোটরসাইকেলটা আমাকে দিতে পারেন না, না দিয়ে আপনি বলছেন যে 3.5 লাখ টাকা তো আমি নিয়ে ফেলেছিলাম আপনার কাছে, এবার আপনি বেশি টাকা নিয়ে যান। আমি তো বেশি টাকা চাই নাই আপনার কাছে, আমি তো চেয়েছিলাম একটা মোটরসাইকেল, আমাকে সেটা দেন। আপনি সেটা না দিয়ে বেশি টাকা দিচ্ছেন, কিন্তু আবার বলছেন আপনি লস করেছেন। তাহলে আমাকে বেশি টাকা কার কাছ থেকে এনে দিলেন? এই প্রশ্নের জবাবটা শুধু আমি একজন সাধারণ মানুষ হিসেবে জানতে চাই। এটা যদি এরকম হয় যে আমারই কাছ থেকে টাকা নিয়ে আমাকে দিচ্ছেন, তাহলে সেই ভাইয়ের টাকাটা আবার কার কাছ থেকে নিয়ে দিবেন? এই সাধারণ প্রশ্নের উত্তর যদি না দেওয়া হয়, তাহলে তো মানুষ সেটা চাইবে। আর যদি নাও চায়, আমি মনে করি যে এটা চাওয়া উচিত, এই জন্য যে কাউকে না কাউকে এটা জানতে চাওয়া উচিত, বলতে হবে যে আপনি এটা কোথা থেকে
তো সবাই বলছেন আপনি সাপোর্টিং নাই, তাহলে এই অতিরিক্ত টাকাটা কোত্থেকে পান? এটা একটা। তাহলে এই কাজটা যে কমার্স কোম্পানিগুলি করেছে, এই যে ধামাকা থেকে শুরু করে এই বিভিন্ন কোম্পানি যারা করেছে এই ধরনের ব্যবসা, এই অতিরিক্ত টাকাটা তারা কোত্থেকে পেবে? আর কি কারণে তারা এই লস দিচ্ছে? কেন? আপনি কোনো মানুষ কি শুরু থেকে লস দেয় ইচ্ছা করে? তাহলে কেন দিচ্ছে? কি কারণে দেয়? কারা দেয়? এরকম বড় বড় কোম্পানিতে অনেক টাকার মালিকরা যখন এই ধরনের জায়গায় ইনভেস্ট করেন, তারা পকেটের টাকা, নিজের টাকা লস দিয়ে দেয়, ভবিষ্যতে আবার মানুষের কাছ থেকে ওইটা তুলে নিয়ে আসার জন্য। কিন্তু সেটা তো নিজের টাকা, সেটা আরেকজনের টাকা না। আপনার নিজের বিনিয়োগ মাত্র 50,000 টাকা, আর আপনি 500 কোটি টাকা লস দিয়ে দিলেন, তা আপনি কোত্থেকে এই টাকাটা আনলেন? এইটার তো কোনো উত্তর নাই। তো এটা জিজ্ঞেস করে না মানুষ কি? জিজ্ঞেস করা কি কোনো অন্যায়? এটা তো অন্যায় না। আর এই টাকা তো আমার না, আমি আমার জন্য জিজ্ঞেস করছি। এই টাকা আমার পরিচিত বহু মানুষ আছে তাদের, এবং আমি অন্তত 100 জন লোককে চিনি যাদের এরকম টাকা আটকে আছে। অন্তত 100 জনকে আমি পার্সোনালি চিনি। এর বাইরে বহু মানুষ আছেন যাদের অভিযোগ আছে। এই জিনিসগুলি ভালো না। জিনিসগুলি কি করে? জিনিসগুলি মানুষের আস্থা নষ্ট করে দেয়। এই জিনিসগুলি মানুষের ই কমার্সের প্রতি, ব্যবসার প্রতি, অর্থ ব্যবস্থার শৃঙ্খলার প্রতি মানুষের আস্থা নষ্ট করে রেখেছি। মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশে, কোম্পানিতে টাকা রেখে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুবক নামে এক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করেছে, ইউনিপে টু ইউ ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে আমরা দেখেছি ডেস্টিনি মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে আমরা এরকম বিভিন্ন প্রতিষ্ঠানকে দেখেছি তারা মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। তাহলে অতীতে প্রতিরোধকতা আমাদের থাকেই, তাহলে কি আমাদের অনেক সতর্ক হওয়া উচিত না? আগে থেকেই কানুন করে ই কমার্স চালু করা কি উচিত না? কোন নিয়ম কানুন ছাড়া আগে যা খুশি তাই করতে দিয়ে পরে নিয়ম কানুন তৈরি করা, এটা কি কোনো সভ্য দেশের নিয়ম হয় বা হতে পারে? আর এমন তো না যে আমরা ই কমার্স আবিষ্কার করেছি। ই কমার্স তো পৃথিবীতে অলরেডি চালু হয়েছে। পৃথিবীতে বড় বড় কোম্পানি আছে যারা ই কমার্স করে সফল হয়েছে, তাই না? তাহলে সেই কাজটিকে কাজে লাগিয়ে কেন আমরা আগে থেকে নীতিমালা তৈরি করে আমরা ই কমার্স চালু করলাম? এইটা তো প্রশ্ন একটা। এই প্রশ্নের কি একটা সদুত্তর দিবে না? আমাদের কি সাধারণ একটা প্রশ্ন করার অধিকার নাই? প্রশ্ন করা মানে কি কারো ক্ষতি করা? বরং আমি তো এটাই শিখেছি ছোটবেলায়, যে তোমার পিতাও যদি তার আয়ের চাইতে অতিরিক্ত কোনো কিছু বাড়িতে নিয়ে আসে, পিতাকে প্রশ্ন করো যে আপনি এই টাকাটা কোথায় পেলেন? আপনি যাকে এই 10,000 টাকা দিয়ে কলম কিনে দিচ্ছেন, বাবা আপনি তো বেতন পান 9,000, 10,000 টাকার কলম কিভাবে কিনে? ছোটবেলায় তো আমি এটাই শিখেছি যে তোমার পিতাও যদি এরকম অস্বাভাবিক কিছু করে তাকে প্রশ্ন করো। প্রশ্ন করা কি অন্যায়? তা তো নয়। বরং এই প্রশ্নগুলির মধ্যে দিয়ে একটি সভ্য সমাজ মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করে। নিরাপত্তা মানুষ কোথা থেকে পাবে? প্রশ্ন করলে পাবে। স্বচ্ছতা তৈরি হবে, প্রশ্ন করলে স্বচ্ছতা তৈরি হয়। আমার যা ইচ্ছা আমি তাই করবো, সেটা দিয়ে তো স্বচ্ছতা তৈরি হয় না। আজকে আপনি যদি একটা ই কমার্স সাইট আছে বাংলাদেশে, তাদের ওয়েবসাইটে যান, তাদের যে পলিসি আছে সেই পলিসি যদি পড়েন, তাহলে দেখবেন যে এই পলিসি বাংলাদেশের আইনের সঙ্গে সাংঘর্ষিক। যেমন তুষার ভাই, এবং বহু কিছু আছে যেটা বাংলা আছে, আমি আপনাকে একটার পর একটা বলতে পারবো, মানে অনেক আছে, আমি আপনাকে একটার পর একটা বলতে পারবো। এটা ইংরেজিতে লেখা হয়েছে। বাংলাদেশের সব মানুষ মানে বাংলা বোঝে। ই কমার্স সাইটে যারা ঢুকে বেচা কেনা এটা সেটা করে, তারা ইংরেজির চাইতে বাংলায় অনেক বেশি পারদর্শী। কিন্তু আমাদের সবগুলি ই কমার্স সাইট ইংরেজিতে জিনিসপত্র বেচে, ইংরেজিতে নিয়ম কানুন লিখে রাখে। কেন আপনার মনে হয় এটা? এটা এই জন্য লেখে যে ইংরেজি নিয়ম কানুন সাধারণ মানুষ ভালো করে পড়ে বুঝতে পারে না। এটা এক ধরনের ধোঁকাবাজি। একটা সাধারণ এই যে এসওপি করা হয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, সেখানে এই জিনিসটা কেউ চিন্তা করে নাই যে ই কমার্স সাইটের পলিসি, এই যে প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, এগুলি বাংলায় লিখতে হবে। বেচবেন গ্রামের মানুষের কাছে মোটরসাইকেল, আর শোনাবেন ইংরেজি কথাবার্তা, এটা তো হবে না। ইংরেজিতে লিখবে কেন? মানুষকে আরেকটা লোক রেখে ইংরেজি বুঝবে? এবং শুধু এই ইংরেজিতে লেখার কারণে বহু মানুষ প্রতারিত হয়। আমি শুধু আপনাকে একটা লাইন বলি, বলা হয়েছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি বললে মানুষ বুঝবে যে আপনি মালটা পেয়ে টাকা দিবেন। এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে বলা হয়েছে 10% অ্যাডভান্স নেওয়া যাবে।
যেটা করা হচ্ছে সেটা হচ্ছে 10% অ্যাডভান্স নিয়ে তারপরে ফোন করা হচ্ছে, বলা হচ্ছে বা মেসেজ দেওয়া হচ্ছে যে বাকি 90% দিতে হবে। কেন? ডেলিভারির 48 ঘন্টা আগেই 90% টাকাও দিয়ে দিতে হবে, তার মানে ফুল পেমেন্ট বিফোর ডেলিভারি। কিন্তু এটা নিয়ে প্রশ্ন করলে বলা হচ্ছে আমাদের তো লেখা আছে আইনে, আমাদের যে পলিসিটার মধ্যে লেখা আছে, পলিসিতে কি লিখেছে? ক্যাশ অন ডেলিভারি মেথড, এই শব্দটা, মেথড শব্দটা যুক্ত করে দিয়েছে এবং তার নিচে লেখা আছে এই ক্যাশ অন ডেলিভারি মেথডটা ঠিক করবে হচ্ছে ওই ই কমার্স প্রতিষ্ঠান। তার মানে ক্যাশ অন ডেলিভারি জিনিসটা যাই হোক না কেন, আমার সাইটে আমি যেটাকে ক্যাশ অন ডেলিভারি বলবো ওইটাই ক্যাশ অন ডেলিভারি। আমি আপনাকে পড়ে শোনাতে পারি এখন খুচরা, কিন্তু ওইখানে পরিষ্কার ইংরেজিতে যেটা লেখা আছে তার বাংলা করলে এরকম হয় যে ক্যাশ অন ডেলিভারি মেথডে পণ্য সরবরাহ করা হবে। কিন্তু এই ক্যাশ অন ডেলিভারি মেথডটা হচ্ছে আমার প্রতিষ্ঠান যা বলবে সেইটা। তাহলে বিচার মানে না, তালগাছ আমার হলো না। এবং এই ক্যাশ অন মেথড ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারি মেথড এই কথাটা বলে তারা কি করছে, 10% নিয়ে অর্ডার বুক করে পরে 90% চাচ্ছে। কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে বলা আছে যে ক্যাশ অন ডেলিভারি মেথডে 10 দিন সময় নেওয়া যাবে। এই 10 দিন সময় নিতে গেলে অবশ্যই মাল পৌঁছে দিয়ে টাকা নিতে হবে, এবং কেউ যদি 100% টাকা নিয়ে নেয় তাহলে সেটা মাল পৌঁছানোর পরে ওই টাকা রিলিজ হবে। এখন কি করা হচ্ছে, ওই টাকার বিষয়ে ফোন করা হবে, সরকারি প্রতিষ্ঠান বা থার্ড পার্টি যে আছে সে ফোন করে জিজ্ঞেস করবে, র্যান্ডম চয়েসে, দৈব চয়ন ভিত্তিতে। বিভিন্ন জায়গায় লিখে দেওয়া হচ্ছে খবরদার জিনিসপত্র পান বা না পান আপনারা কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট করবেন না, তাহলে কিন্তু জিনিসও পাবেন না, টাকাও পাবেন না। একদম পরিষ্কার এটা একটি প্রতিশ্রুতি ভঙ্গ। কারণ ক্লায়েন্ট কি বলবে বা কি বলবে না এইটা তো তাকে কেউ শিখিয়ে দিতে পারে না। কেউ তো আমাকে আগে থেকে এসে বলতে পারে না যে আমি আপনাকে মাল দিই না, কিন্তু খবরদার ফোন আসলে কিন্তু বলবেন না, বলেন যদি তাহলে মালও পাবেন না, টাকাও পাবেন না, এটাকে আপনি বলতে পারেন। কিন্তু একদল লোককে দিয়ে এটা বলানো হচ্ছে। আপনি যদি 45 দিনে আপনি মাল দিবেন এই কথা বলা আছে, ঠিক আছে, কিন্তু রিফান্ডের বেলায় লেখা আছে রিফান্ড উইল বি গিভেন ইন এ রিজনেবল টাইম। পৃথিবীতে কোন চুক্তিতে রিজনেবল টাইম যদি লেখা থাকে তাহলে রিজনেবল টাইমের মেয়াদ কতদিন এটাও লিখতে হয়। এই পলিসির মধ্যে লেখা আছে একটা রিজনেবল টাইমে রিফান্ড দিব। রিজনেবল টাইমটা ডিসাইড করবে কে? ওই কোম্পানি নিজে। ও যদি মনে করে 6 মাস 6 মাস, ও যদি মনে করে 3 মাস 3 মাস, ও যদি মনে করে 9 মাস 9 মাস। আমি আপনাকে একদম পড়ে পড়ে শোনাতে পারি যদি আপনার সময় থাকে, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে কি ধরনের একটি অদ্ভুত জিনিস করা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে তারা কি করবেন, তারা একটি সাইট খুলেছেন যে সাইটে তারা কিছু নিয়ম কানুন করে দিয়েছে এবং সেই নিয়ম কানুনে বলা হয়েছে নিজেই নিজেকে ইন্ডেমনিটি দিয়েছে এবং সেই ইন্ডেমনিটিটা কি, ইউ উইল রিপে অ্যান্ড হোল্ড ইনকুয়াস ড্যাশ লিমিটেড, its auxiliaries, offshoots, and their particular officials, executives, operators, and representatives from any case or request or activities, including sensible lawyers' expenses made by any outsider or punishment force due to or emerging out of your break of these terms and conditions on any record, joined by reference or infringement of any law, rules, guidelines, or the privileges of an outsider. মানে আপনি যদি তাদের সাইটে ঢুকে কোনো কিছু করেন তাদেরকে আপনি তাদের কোনো অপরাধের জন্য দায়ী করতে পারবেন না, কিন্তু আপনার অপরাধের জন্য সে লয়ারের খরচ পর্যন্ত আপনার কাছ থেকে আদায় করে নিবে। এইবার দেখেন উনি লিখেছেন, এরপর একটা লাইন আছে, we won't be answerable for any business or individual misfortunes, counting however not restricted to lost contracts, forcing investment fund information and squandered consumption or whatever other backhanded or weighty misfortune that isn't sensibly predictable to both you and us when you initiated utilizing the site. অর্থাৎ কোন ধরনের লসের জন্য সে দায়ী হবে না যদি আপনার কোনো লস হয়। তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে ওয়েভার আছে, বলা আছে you recognize and perceive that we are a private business endeavor and claim all authority to lead the business. Fine, আপনি অবশ্যই আপনার অথরিটি, আপনার বিজনেস আপনি চালাবেন এবং যেভাবে খুশি চালাবেন,
এরপরে বলা আছে you additionally recognize that in the event that you break the condition expressed on our side and we make no move, we are as yet qualified for utilizing our privileges and cures in whatever other circumstances where you rupture these conditions. মানে ওনারা নিয়ম ভাঙলে আপনি কিছু করতে পারবেন না, কিন্তু আপনি যদি নিয়ম ভাঙেন তাহলে ওনারা সবকিছু করতে পারবেন। এবার আমি আপনাকে আরেকটা মজার জিনিস দেখাই। ইভ্যালিজ বা যেই কোম্পানি হোক যারা আছেন ওনারা বলেছেন this dash company is not liable or bound to provide any other offers of any merchant importer vendor or any other places sites except তাদের সাইট। ফাইন, খুব ভালো কথা যে আমরা নিজেদের অফার ছাড়া আর কারো অফার নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, ঠিক আছে, এবং বলেছেন আপনাদেরটা দেখে নেবেন, খুব ভালো কথা। তাহলে এখন ধরেন তারা একটা অর্ডার দিতে পারলো না, না দিতে পারলে তারা কি করবেন? তারা রিফান্ড দিবেন না? হিসাব কি হওয়া উচিত? একটা রিফান্ড থাকা উচিত না? রিফান্ড পলিসি থাকা উচিত না? এবার রিফান্ডে গেলে তারা আসলে রিফান্ড কিভাবে করবে এটা যদি আপনি পড়ার চেষ্টা করেন তাহলে দেখবেন রিফান্ডের ক্ষেত্রে ওনারা লিখেছেন যে যদি কোনো অর্ডার আপনি ক্যান্সেল করেন তাহলে তারা টাকা ফেরত দিবেন, এটা বলেছেন কাস্টমারকে এই জন্য রিপোর্ট করতে হবে রিফান্ডে, এবং কিভাবে তিনি রিফান্ড নিবেন এটা তিনি বলে দিবেন যে তিনি কি বিকাশে নিবেন না ব্যাংকের মাধ্যমে নিবেন। তারপরে বলা হয়েছে তার পার্সোনাল ডিটেল তাকে দিতে হবে, ব্যাংকের নাম্বার এবং অন্য যা কিছু আছে সবকিছু। কিন্তু এইখানে একটা অদ্ভুত একটা কথা আছে, বলা আছে আপনি যত ইনফরমেশন তাদেরকে দিবেন এই সব ইনফরমেশনের মালিক তারা, এবং তারা ইনফরমেশন তাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারবে। এই যে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র আছে, আমি যদি পুরাটা বাংলা করি তাহলে আপনারা দেখতে পাবেন এইটা এখানে অদ্ভুত অদ্ভুত অনেক কথাবার্তা আছে, যে কথাবার্তাগুলি আসলে যে কথাবার্তাগুলি আসলে কোনোভাবে সঠিক না, অন্তত বাংলাদেশের পার্সপেক্টিভে সঠিক না। ভাই আমার মনে হচ্ছে যে এই ই কমার্সের বিষয় নিয়ে আমাদের দেখেন আমি আপনাকে একটা মজার জিনিস দেখি, আপনি যদি কোনো কিছু ফেরত দিতে চান তাহলে 3 দিনের মধ্যে ফেরত দিবেন। সো এনশিওর দ্য রিটার্ন অফ প্রোডাক্টস উইদিন 3 days ফ্রম দ্য কাস্টমারস এন্ড। 3 দিনের মধ্যে আপনি ফেরত দিবেন, কিন্তু আপনি যদি টাকা ফেরত চান তাহলে আপনি কিন্তু 3 দিনের মধ্যে টাকা ফেরত পাবেন। এটা কেমন কথা? আপনি কোনো প্রোডাক্ট যদি আপনি মনে করেন যে সেটা কোয়ালিটি নাই, আপনি ফেরত দিলে আপনি 3 দিনের মধ্যে ফেরত দিতে হবে তাকে, কিন্তু টাকা সে ফেরত দিবে তার বদলে সেই টাকা কিন্তু সে রিজনেবল পিরিয়ডে দিবে, সেটার জন্য সে কোনো টাইম বাউন্ড রাখে নাই। তো এটা কেমন কথা? এরকম অনেক কিছু আছে যেটা আসলে ঠিক কোনো ভালো প্র্যাকটিস না, এবং এটা আসলে সঠিক না। এবং আরো মজার ব্যাপার দেখেন, এটা আপনারা খুব মজা পাবেন, বলা আছে রিসেলিং প্রোডাক্টস, তাদের কোম্পানির নাম দিয়ে ওখানে বলা হচ্ছে রিসেলিং ড্যাশ কোম্পানিজ প্রোডাক্টস ফর বিজনেস পারপাস ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, এবং এটা যদি আপনি করেন তাহলে এটা ইলিগাল এবং এটার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। কিন্তু একই কোম্পানি বলে আমার অনেক রিসেলার আছে, তারা আমার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করে বিভিন্ন জায়গায়। আপনি আপনার আইনের মধ্যে পরিষ্কার লিখছেন রিসেলিং প্রোডাক্টস, রিসেলিং দিস প্রোডাক্ট ফর বিজনেস পারপাস ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। If any unauthorized personnel are found committing the above act, legal action may be taken against. If it is found and proven that any order has been placed to cash out the paid account, মানে টাকা নেওয়ার জন্য ক্যাশ আউট করার জন্য করা হয়েছে, legal action may be taken. If any seller orders from their own shop using any cashback or other balance, it would be considered as violation of the act mentioned above. In that case, seller and customer would be bound to oblige the decision taken by Evali or whatever, as well as legal action may be taken. মানে কি? মানে হচ্ছে আমাদের এখানে কোনো পণ্য কিনে আপনি আবার বেচতে পারবেন না, ইউ ক্যানট বি রিসেলার, নিজে লিখে রাখছে, কিন্তু তারা বলে যে তাদের অনেক রিসেলার আছে, নিজেরা নিজে মানে না। এরপর আর কি বলার আছে বলেন?
আমার আপনি কাছে এখন যান গিয়ে ওয়েবসাইটে গিয়ে দেখেন, আমি বলতেছি এখন আপনি ওয়েবসাইটে গিয়ে দেখেন, এটা লেখা আছে। আমার মনে হয় যে বাংলাদেশের যেহেতু ই কমার্সের একটা বড় সম্ভাবনা আছে, এবং আবার সাধারণ মানুষ যেন এই ই কমার্সের মাধ্যমে প্রতারিত না হয়, সেখানে কনজিউমার রাইটস এর পার্সপেক্টিভ থেকে আমাদের দি এডিটর 65 এর পক্ষ থেকে আমরা এই আলোচনাটি কন্টিনিউ করতে চাই। আর একটা ব্যাপার আছে শামীম, এখানে বলা আছে কাস্টমার কখনো কোনো ক্যাশব্যাক অন্য আদার ফর্মে চাইতে পারবে না এক্সেপ্ট আপনার কোম্পানির যে ব্যালেন্স সেটা, এবং ক্যাশব্যাক চাইতে পারবে না, এবং কোথাও কিন্তু এটা নাই রিফান্ড পলিসিতে যে আপনাকে যদি প্রোডাক্ট না দেয় আপনাকে প্রফিট সহ টাকা ফেরত দিবে। কিন্তু অদ্ভুতভাবে প্রফিট সহ টাকা ফেরত দেয়, যেটাকে তারা প্রফিট বলে। তো যে মাল বিক্রি করে আপনার লস হয় সেই মাল আপনি আরেকজনকে লাভ দেন কিভাবে? এবং এখানে পরিষ্কার লিখেছে যে আপনি এই অন্য কোনো ফর্মে আপনি ক্যাশব্যাক চাইতে পারবেন না, কিন্তু নিজেরাই রিফান্ডের সময় তারা বলে যে আপনি টাকা নিয়ে যান, বেশি টাকা নেন, কারণ দেরি করে টাকা দিচ্ছি। কিন্তু তাদের পলিসির কোথাও কিন্তু এই কথা লেখা নাই, তো তারা তাদের ইচ্ছা মতো এটা করছে। তো আমার আজকে দর্শকদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা এই ই কমার্সের এই আলোচনাটি আমরা প্রতি সপ্তাহে বুধবারে এই 10:30টার সময় আলোচনাটি করতে চাই, এবং আমরা আমাদের পরিচালক এবং পরিকল্পনা যে করেছেন তুষার ভাইয়ের সাথে আলোচনা করে সাধারণ মানুষদেরকেও এই আলোচনায় অংশগ্রহণ করার একটা সুযোগ তৈরি করে দিতে চাই। আমরা মনে করি যে দি এডিটর 365 এর পক্ষ থেকে এই ই কমার্সের আলোচনাটি এবং ভোক্তা অধিকার পার্সপেক্টিভ থেকে এটিকে একটি যুগোপযোগী এবং মানুষের স্বার্থের কারণে যেন এই পলিসিগুলোর কোথায় গ্যাপ রয়েছে, এটাকে কিভাবে আরো আপডেট করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করতে চাই। আমরা আশা করি যে আমাদের আজকের এই আলোচনাটি আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যারা রয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বে রয়েছেন এই কনজিউমারের বা ভোক্তার অধিকার রক্ষা করার জন্য, তাছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ ফিনান্স মিনিস্ট্রির যারা এই বিষয়গুলো দেখছেন তারা এগিয়ে আসবেন, এবং আমরা চাই যে একটি ভালো যুগোপযোগী এবং মানুষের স্বার্থে যেন আমরা এই বিজনেসকে ব্যবহার করতে পারি সেই ব্যাপারে আমরা খেয়াল রাখি। হিসেবে আজকে আমরা শেষ করার আগে আমরা সময় থমকে আছে, কিন্তু তার মধ্যে অনেক আশার আলো আছে। আপনি জানেন যে বাংলাদেশের এই করোনার সময় বিদেশ থেকে আমাদের কয়েকজন বড় ভাই তারা বাংলাদেশের মানুষের সহযোগিতায় তারা বেশ কিছু পোর্টেবল ভেন্টিলেটর এবং অন্যান্য ভ্যাকসিনের ব্যবস্থা তারা করেছেন। আপনি প্রায় সবাইকে আপনি চেনেন, হাফিজ ভাইকে আপনি চেনেন, আপনি আমাদের জিয়া ভাইকে চেনেন, আমাদের আরিফ ভাইকে চেনেন। আমি একটু ওনাদের এই যে কন্ট্রিবিউশন, তবে অনেক হতাশার মাঝেও বলবো যে এক ধরনের পজিটিভ ফিলিংস হয় যখন দেখি যে কিছু মানুষ এই দেশে এখনো এই দেশের মানুষকে ভালোবাসেন এবং তাদের যথেষ্ট চেষ্টা করেন। আমরা শেষ করার আগে আপনার কাছ থেকে এই তাদের কন্ট্রিবিউশন, তাদের ইনিশিয়েটিভ সম্পর্কে, আমি জানি যে তাদের সাথে আপনি ব্যক্তিগতভাবে আপনি স্নেহের ছোট ভাই, তাদের সম্পর্কে একটু গল্প শুনতে চাই। আমি সেইভাবে গল্প না বলে বলি যে আমাদের মেডিকেল গ্রাজুয়েটরা যখন সারা পৃথিবীতে কাজ করতে গেছেন, তারা কিন্তু তাদের যোগ্যতা এবং দক্ষতা সারা পৃথিবীর অন্যান্য জায়গা থেকে আসা চিকিৎসকদের পাশাপাশি প্রমাণ করেছেন। এমন কিন্তু না যে তারা আনমিউট করেন তুষার ভাই। আমি এতটুকু বলি যে আমাদের বাংলাদেশের চিকিৎসকরা যখন আন্তর্জাতিকভাবে কাজ করতে গেছেন বিভিন্ন দেশে, তারা কিন্তু পৃথিবীর সকল দেশ থেকে আসা
চিকিৎসকদের সাথে সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতা করে কাজ করছেন এবং তাদের যে মূল শিক্ষা সেটা কিন্তু বাংলাদেশে হয়েছে। তাই বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার একটি মান আমরা কিন্তু অর্জন করেছিলাম, সেই মানটি ধরে রাখতে বরং আমরা এখন অনেকাংশে ব্যর্থ হচ্ছি। আজকে যারা এই কাজগুলি আমাদের জন্য করছেন, এই করোনার সময় টিকা জোগাড় করার জন্য চেষ্টা করা, ভেন্টিলেটর পাঠানো, বিভিন্ন সময় মাস্ক থেকে শুরু করে নানা ধরনের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পাঠানো, অর্থ সাহায্য করা, চিকিৎসকদের পাশে রোগীর পাশে দাঁড়ানো। আমার মনে আছে যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা শাখা যেটি, তারা অনেকগুলি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছিল, যেখান থেকে কিছু অন্য হাসপাতালে বরং পাঠানো হয়েছে, এরকম হয়েছিল। তো এই যে বিষয়গুলি আমাদের চিকিৎসকরা করছেন, এটা দেশের প্রতি শুধু টান আছে বলে সেই জন্য করছেন না, তারা তাদের উপযুক্ততা প্রমাণ করে সেই সব দেশে শীর্ষস্থানীয় চিকিৎসকদের অবস্থানে পৌঁছেছে। এটি আমরা করেছি কখন? যখন দেশ আরো দরিদ্র ছিল তখন। এই চিকিৎসকরা কিন্তু পড়াশোনা করেছেন আজকে থেকে কেউ 20 বছর আগে, কেউ 30 বছর আগে, কেউ 40 বছর আগে। এবং এখনো যারা নতুন যাচ্ছেন, এই যে আমরা একটা মেয়েকে দেখি যারা, সে খুব পপুলার হয়েছে, ফেসবুকে কথা বলে, বিভিন্ন জায়গায় লেখে, এই সেও কিন্তু একজন তরুণ চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে সে গিয়েছে। তো এই যে আমাদের চিকিৎসকদের একটি মান আমরা অর্জন করেছি, এই মানটি শুধুমাত্র শিক্ষার মান তাই নয়, এটি মানবিক মানও বটে। তারা মানবিকতাতেও নিজেদের একটি উচ্চতাতে অবস্থান করাতে সক্ষম হয়েছে। আমি এতটুকুই বলবো যে শুধু লেখাপড়া শিখে চিকিৎসক হয় নাই আমাদের বাংলাদেশের বহু চিকিৎসক, তারা কিন্তু লেখাপড়া শিখে অত্যন্ত উচ্চমানের মানুষে পরিণত হয়েছে। কি আশ্চর্য! আজকে তারা কিন্তু নাগরিকত্ব নিয়ে ফেলেছেন অনেকে, আমেরিকা, কেউ কানাডা, কেউ ইউকে। আজকে কিন্তু তারা চাইলে খুব সহজেই এই টান অস্বীকার করতে পারতেন, কিন্তু কই, তারা তো সেটা করেন না, তারা তো মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সকল পেশাজীবীর কাছ থেকে আমরা আসলে এই ধরনের দায়িত্ববোধ আশা করি। আমরা এই করোনার সময় কিন্তু সকল ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে একই ধরনের দায়িত্ববোধ আশা করি। আমরা দেখি যে উচ্চ মান, উচ্চ নৈতিকতা, উচ্চ সবকিছু আমরা শুধু চিকিৎসকের কাছে চাইবো, আমরা শুধু কিছু উকিলের কাছে চাইবো, বা নির্দিষ্ট কিছু পেশার মানুষের কাছে চাইবো, এটা হওয়া উচিত না। আমি যেমন একটু আগে শিক্ষকদের উচ্চ মান আশা করেছি, অবশ্যই শিক্ষক, চিকিৎসক, উকিল, এরা একটা আরো উচ্চ মান তাদের হয়তো আমরা প্রত্যাশা করি, এবং সেটা তারা ডেলিভার করবেন, এটাও আমি মানি। কিন্তু এর মানে কি এই যে বাকিদের কোনো মান অর্জন করতে হবে না? আমি মনে করি যে এই 4 জন চিকিৎসককে আমি, বা আরো যারা চিকিৎসক আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই যে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কি করে দেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধ একটা পেশাগত অবস্থানে থেকেও প্রমাণ করা সক্ষম। এবং ওই আবার আমি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে যাব, যেখানে তিনি বলেছেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এই যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকা, এটা কি শুধু 71 সালের জন্য? দেশপ্রেম এমন এক জিনিস, আপনি প্রতিদিন আপনার যা কিছু আছে সেইটা নিয়ে দেশের জন্য প্রস্তুত থাকবেন। আপনার যদি বুদ্ধি থাকে তাহলে আপনি সেই বুদ্ধিটা দিবেন, আপনার যদি প্রশ্ন করার ক্ষমতা থাকে আপনি প্রশ্ন করবেন, আপনার যদি ব্যবসা করার ক্ষমতা থাকে আপনি ব্যবসা করবেন, আপনার যদি চাকরি করার ক্ষমতা থাকে আপনি চাকরি করবেন। কিন্তু মনে রাখবেন আপনার কোনো কাজের মধ্যে দিয়ে যেন দেশের ক্ষতি না হয়, মানুষের মঙ্গল হয়, মানুষের উপকার হয়। আপনি সেই তথ্য জানতে চাইবেন যে তথ্য জানলে পরে সবকিছু স্বচ্ছ হয়, সবকিছু স্পষ্ট হয়। আপনি সেইভাবে কাজ করবেন যেটা করলে পরে মানুষের উপকার হয়। আজকে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। একটা উদাহরণ হচ্ছে এই চিকিৎসকরা তাদের যতটুকু ক্ষমতা আছে ওইটা দিয়ে কিছু ভেন্টিলেটর, কিছু মাস্ক, কিছু টিকা জোগাড় তো করেছে। এবং এইটাই হচ্ছে সেই ভাষণের মর্মার্থ, যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এর মানে কিন্তু এই যে এটা সবসময় থাকতে হয়। দেশপ্রেমের জন্য আপনাকে 24 ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো আপনার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটি নিয়ে প্রস্তুত থাকতে হবে সেটি হচ্ছে আপনার জীবন। আপনার জীবন নিয়ে দেশের জন্য প্রস্তুত থাকতে হবে, প্রয়োজনে দেশের জন্য জীবন দিয়ে দিতে হবে। এইটা হচ্ছে আমার কথা। তো আজকে আমি 4 জন চিকিৎসককে অভিনন্দন জানাই অন্য কারণে, তারা যে আমার সিনিয়র ভাই, তাদেরকে আমি চিনি, অনেককে তাদের বিষয়ে আমি জানি, কিন্তু আমি গর্বিত অন্য কারণে যে তারা একটা উদাহরণ স্থাপন করেছে। এবং নেতৃত্বের অন্যতম সেরা গুণ হচ্ছে লিডার লিডস বাই এক্সাম্পল। উদাহরণ সৃষ্টির মাধ্যমে তিনি নেতৃত্ব দেন। বঙ্গবন্ধু নিজে জেলে গিয়েছেন, তার পিছন পিছন অন্যরা গিয়েছে। ম্যান্ডেলা জেলে গিয়েছেন, এই জন্য পিছন পিছন অন্যরা গিয়েছে। আর উনি যদি বাইরে বসে থাকতেন আর লোকদের বলতেন তোমরা জেলখানায় যাও, তাহলে দেশ স্বাধীন। এ লিডার সেটস এক্সাম্পল।
উদাহরণ সৃষ্টি করে। তা আমি বলবো যে এই 4 জন উদাহরণ সৃষ্টি করেছেন বাংলাদেশের ডাক্তারদের, অন্য পেশার মানুষদের এই উদাহরণটিকে আমার মনে হয় আমলে নিয়ে সেই অনুযায়ী কাজ করা উচিত। যে ডাক্তাররা পারলে ইঞ্জিনিয়াররা পারবে না কেন? ইঞ্জিনিয়াররা করেছেন, পিপিই তৈরি করে দিয়েছেন, হাই ফ্লো একটা যন্ত্র তৈরি করেছেন যেটা দিয়ে অক্সিজেন সিলিন্ডার থেকে হাই ফ্লো দেওয়া সম্ভব, অক্সিজেন জেট, বাইপ্যাপ, সিপ্যাপ এই জাতীয় মেশিনকে উন্নয়ন করার চেষ্টা করেছেন, সস্তায় বানানোর চেষ্টা করছেন। যে যেটা পারেন উনি তো সেটাই করবেন। আমরা তো এটা আশা করছি না যে যিনি ঘর ঝাড়ু দিচ্ছেন উনি এখন রকেট বানিয়ে ফেলবেন। আমি আপনাদেরকে একটা গল্প বলে শেষ করে দিই। এটা আমাকে শুনিয়েছিলেন আমার শিক্ষক মোদাসসির আলী স্যার। উনি বলেছিলেন যে এই গল্পটা এরকম যে নাসাতে গেছে এক লোক নাসা দেখতে। তো ঢুকে দেখে একটা লোক পার্কিং লট ঝাড়ু দিচ্ছে। বলে কি করো? বলে চাঁদে মানুষ পাঠাই। তো লিফটের সামনে গেছে, দেখে একটা লোক লিফটম্যান। বলে কি করো? বলে চাঁদে মানুষ পাঠাই। উপরে উঠে গেছে, দেখে একটা লোক বাথরুম পরিষ্কার করে। কি করো? বলে চাঁদে মানুষ পাঠাই। আর একটু গেছে, দেখে একটা লোক স্ন্যাক্স খাবার দাবার নিয়ে যাচ্ছে। বলে কি করো? বলে চাঁদে মানুষ পাঠাই। তারপর আর একটু সামনে গেছে, দেখে একটা লোক অঙ্ক করছে, হিসাব মিলাচ্ছে, অ্যাকাউন্টেন্ট। কি করে? বলে চাঁদে মানুষ পাঠাই। এইভাবে উনি জিজ্ঞেস করতে 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 সবাই বলে চাঁদে মানুষ পাঠায়। তো শেষমেশ 4 জন লোককে পেল। বললো আপনারা কি করেন? বলে চাঁদে যাব। ওই 4 জন বাদে বাকি সবাই চাঁদে মানুষ পাঠায়। তো এই যে ঘটনাটা, এটা থেকে কি উদাহরণ? এর মানে হচ্ছে যে চাঁদে যদি মানুষ পাঠাতেই হয় তাহলে ঝাড়ুদার থেকে শুরু করে ওই যে বিজ্ঞানী সবাইকে এই চিন্তাটা মাথায় রাখতে হয় যে চাঁদে মানুষ যাওয়ার জন্য আমার কাজটা গুরুত্বপূর্ণ। আমি যদি পার্কিং লট পরিষ্কার না করি তাহলে নভোচারী আইসা কলার চোখলায় আছাড় খেয়ে নভোচারী পা ভাঙবে। তো চাঁদে মানুষ গেল না। বোঝা গেছে? বাথরুমের দুর্গন্ধ এবং অসহায় অবস্থার কারণে নভোচারীর পেট খারাপ হলো, চাঁদে মানুষ গেল না। তো দেশের উন্নয়নের জন্য যে যেই কাজটা পারে সেই কাজটাই তাকে ভালো করে করতে হয়। আনফরচুনেটলি আমরা একটা কাজ ভালো করে করছি আজকাল অনেকেই। সেটা কি আপনি নিশ্চয়ই জানেন, সেটা দুর্নীতি। এবং এই দুর্নীতির কারণে আমাদের বাংলাদেশের যে উচ্চতায় পৌঁছে যাওয়ার কথা ছিল আমরা তার চেয়ে কিন্তু সবসময় পিছিয়ে আছি, থমকে দাঁড়িয়ে আছি। যে লাইনটা বলা হয়েছিল যে যখন থমকে দাঁড়ায়, এর কারণ হচ্ছে এই দুর্নীতিটুকু না থাকলে আমরা আজকে যেখানে আছি তার চেয়ে অনেক দূর থাকতাম। তুষার ভাই, আমি শেষ করার আগে আপনি যখন বলছিলেন যে আমাদের যা যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ো, আপনি যখন এটা বলছিলেন তখন হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগেই আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া একেবারে গরম হয়েছিল। সেটা হলো যে একজন চাকুরিজীবী লিক করেছেন। ওনার এটা করার ওনার সামর্থ্য ছিল। উনি মানুষের জন্য, জনগণের জন্য উনি চাকুরিজীবী লীগ খুলে বসেছিলেন। সেটা খুলে বসে উনি ওনার রাজনৈতিক যে পরিচয় সেটা উনি লস করেছেন। তারপরে উনি আবার ফেসবুকে এসে উনি মানুষের জন্য অনেক কিছু করতে চান, সেই জন্য উনি এরকম একটি ইনিশিয়েটিভের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন। তোর মানুষের এই আপনি যখন লাস্টে এই দুর্নীতির কথাটা বললেন, আমাদের যেখানে পৌঁছে যাওয়ার কথা ছিল সেই স্বাধীনতার পরে বঙ্গবন্ধু এই দুর্নীতিবাজ, দুর্নীতি এদের বিরুদ্ধে কথা বলেছেন। আজকে 50 বছর পরে দুর্নীতি এমন ভাবে ছেয়ে গিয়েছে যে যারা আপনি এই কত যে লিগ তৈরি হয়েছে, তবে এটা তোর একেবারে ছোট পর্যায় থেকে দুর্নীতি এখন সর্বগ্রাসী একটি রূপ ধারণ করেছে। আমরা হয়তো সাধারণ মানুষের হয়তো দোষ বা অন্যান্য অনেক কিছু দেখাতে পারি, কিন্তু আপনার যে কথাটি সেটি হলো ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন ডাক্তার যারা দেশের সেবার জন্য যে কাজটি করেছে, যে লিডারশিপ, কারণ ওনারা উদাহরণ তৈরি করেছে। তা লিডারশিপের একটি বড় গ্যাপ, যে দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন সেটির একটি বড় গ্যাপ আমরা সর্ব জায়গায় দেখতে পাচ্ছি। এবং প্রতিদিনই আমরা আশা করি, আমরা গত কয়েক বছরের 2-3 বছরের দুর্নীতির বিরুদ্ধে অনেক ইনিশিয়েটিভও দেখেছি, কিন্তু সেখানে কোনো ফলপ্রসূ ফলাফল আমরা দেখতে পাই। আজকেই একটি জাতীয় দৈনিকে
এই করোনার সময়ে যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে তার মধ্যে যে মেডিকেল কলেজগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সেই কলেজগুলোর মধ্যে দেখা যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, এই জায়গাগুলোতে দুর্নীতি হয়েছে। আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো একটি বিচার বা আমরা উদাহরণ তৈরি করতে পারিনি দুর্নীতি যারা করেছে যে তারা অন্যায় করেছে। আমরা জানি না যে আসলে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতিবাজদের এই দেশ থেকে উৎখাত করা সম্ভব হবে কিনা, কিন্তু সাধারণ মানুষ ত্রাহি ত্রাহি অবস্থায় আছেন। করোনায় যেমন মানুষ আক্রান্ত হচ্ছে প্রতিদিন এবং এর সংখ্যা বাড়ছে, প্রতিদিনই আমরা দুর্নীতির চিত্র এবং প্রতিদিনই দুর্নীতির সংখ্যা দেখতে পাচ্ছি। ইভেন আপনি জানেন যে তুষার ভাই যে কথাটি বললো, আমি শুধু অ্যাড করতে চাই যে স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধুর 100 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য যে বাড়ি ঘরগুলো তৈরি করে দিয়েছিলেন, সেটা চিত্র দেখেই কিন্তু আমাদের বোঝা উচিত যে আমরা দুর্নীতির কোন স্তরে রয়েছি। কারা করেছে সেটা না, আমরা কোন স্তরে রয়েছি সেটা আমাদের বোঝা উচিত। আমি মনে করি তুষার ভাই, আমি জানি না যে আপনি মনে করেন কিনা, গণতন্ত্রের বিকল্প নেই। সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমেই দুর্নীতি নির্মূল করা সম্ভব। সবাইকে ধন্যবাদ। আগামী বুধবার ই কমার্স নিয়ে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো। আমরা চাইবো এর আগে আমি আমাদের এই অনুষ্ঠানের পরিকল্পনাকারী এবং পরিচালক তুষার ভাইয়ের সাথে আলোচনা করে সাধারণ মানুষ এবং অন্যান্যকে এই আলোচনায় কিভাবে যুক্ত করা যায় এবং একটি যুগোপযোগী ই কমার্স বাংলাদেশে তৈরি করার জন্য এডিটর 365 তুষার ভাইয়ের নেতৃত্বে এবং মাসকাত হাসানের নেতৃত্বে আমরা কন্ট্রিবিউশন করে যাব। তুষার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।